আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট্ট একটা ভিডিও করি, হাতে একটু সময় আছে। বর্ষার দিনে যেরকম মানুষ ছাতা নিয়ে বের হয়, আবার বর্ষা ছাড়া ছাতা অনেক ওজন ভারী হয়ে যায়। প্রি প্ল্যান বা পূর্ব পরিকল্পনা, এইটা পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রতিষ্ঠান, ব্যক্তি যারা এটা নিয়ে গবেষণা করে তারা অনেকটা সহজে যুদ্ধ ছাড়া বা কম যুদ্ধ করে সফলতা আনতে পারে। আসছে আগামী কোরবানিতে বাংলাদেশে প্রচুর পরিমাণ পশুর চামড়া সংগ্রহ হবে। বর্তমান যে উপদেষ্টা পরিষদ, তার মধ্যে প্রধান উপদেষ্টা বিশ্বনন্দিত ভালো মার্কেটিং করতে পারেন। সত্যিকার অর্থে এই বিশ্বনন্দিত উপদেষ্টা যদি মুখে বলছেন যে একটা কিছু করবেন যেটা ইতিহাস হয়ে থাকবে, আমরা আমাদের জনকক্ষ পরিষদ বাংলাদেশ অরাজনৈতিক ও লাভজনক প্রতিষ্ঠানের মাধ্যমে জনমানুষের সাথে কথা বলে গবেষণা করে দেখতে পাচ্ছি যে ৫৩ বছর ধরে যারাই রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, যেভাবেই গিয়েছে, ভোটে গিয়েছে, রাতের ভোটে, দিনের ভোটে, সামরিক অসামরিক, যেভাবে গিয়েছে ৫৩ বছর ধরে, সমষ্টিগত মানুষের জ্ঞান, গরিমা, গবেষণা বাংলাদেশে কাজে লাগাইতে পারছে না। অথচ এই বাঙালি নাসা থেকে মাছা, কোথায় নাই বাঙালির অবদান। একটা সময় কৃষক আউশ ধানের কথা আপনাদের মনে আছে কিনা? আমরা গ্রামের ছেলে, আমি শৈশব পর্যন্ত আমি গ্রামে কেটেছি আমার। আউশ ধান যখন উঠে বর্ষাকালে, ধানটা যখন একটু বড় হয়, তখন এটাকে আবার ছোট লাঙ্গল দিয়ে, এটাকে বলে বিন্দা বলতাম আমরা, একটা মোটা কাঠের উপরে অনেকগুলো বাঁশের খিল থাকতো, এটা গরুর দিয়ে টানায় নিত। তার মানে স্বাভাবিক জ্ঞানে যদি আপনি দৃষ্টিকোণ থেকে দেখেন যে এটাকে মনে নষ্ট করে ফেলতেছে ক্ষেতটাকে, তার মানে এটা হচ্ছে যে এই আউশ ধান মারানোর জন্য, ধানটাকে উপরে উঠানোর জন্য এটাকে মাটি আর একসাথে মিলাইয়া এমনভাবে নিড়ানো হতো যেন এটাকে একদম মাটির সাথে মিশিয়ে মই দিয়ে দিত। আবার বৃষ্টি আসলে ধানগুলো উঠে যেত, আগাছাগুলো নিচে পড়ে যেত। এটাও একটা যুদ্ধ। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এই যে পরিকল্পনা ছাড়া বেশ কিছু উপদেষ্টা মহোদয়দের নিয়োগ দিয়েছেন। বাংলাদেশে অনেক মানুষ বলেছে, অনেক সাধারণ জ্ঞানীগুণী সবাই বলেছে যে এই সমস্ত উপদেষ্টাদের উপদেষ্টা হিসাবে চেয়ারে বসে পরিকল্পনা গবেষণা বলতে তাদের কিছু নেই। আর অনেকে আছেন আলহামদুলিল্লাহ ভালো, অনেকে আছেন নিজের প্রতিষ্ঠানই সামলাইতে পারছেন না। ওই যে কোদাল দিয়ে যখন কৃষক মাটি কাটে, দেখবেন নিজের দিকে টানে, লাঙ্গল সামনের দিকে টানে, পিছনের দিকে লাঙ্গলের কোনো উপকারিতা নাই, কোদালেরও পিছনের দিকে কোনো উপকারিতা নেই। অনেক উপদেষ্টা মহোদয়রা আছেন নিজের জন্যই করতেছেন, কারণ নিজের বিশাল প্রতিষ্ঠান আছে, তারা নিজের জন্যই করতেছেন। না হলে কিভাবে খাদ্যের দাম বাড়ে? 12 মাসে এদেশে সমস্ত মানুষ, ম্যাক্সিমাম মানুষে প্রায় 3 বেলা ভাত খায়। এদেশে কতটুকু উৎপাদন হয়, কতটুকু আমদানি করতে হবে, সে পরিকল্পনা অনুযায়ী প্রতিবেশী দেশসমূহ, আগে ধরেন উদাহরণ দিচ্ছি, 100 টাকা করে কিন্তু সারা বিশ্বে অনেক দেশ আছে যারা খাদ্য উৎপাদন করে বিক্রি করার জন্য, এক্সপোর্ট করার জন্য। উদাহরণস্বরূপ ইউক্রেন, রাশিয়া, মেক্সিকো। তাহলে তাদের বলা উচিত যে এত বছর তো সরকারি ক্ষমতায় ছিল, রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল হচ্ছে যে অন্যভাবে। আমরা যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতিতে এসেছি, দাদা নমস্কার, আপনার কাছ থেকে তো আমি মেক্সিকো থেকে আমি গম কিনতে পারতেছি 20 টাকা, কিন্তু আপনার কাছ থেকে তো সারা জীবন 50 টাকায় কিনেছি,
পরিবর্তিত পরিস্থিতিতে আপনি 20 টাকা দিবেন কি না? আমরা তো এর বেশি যেতে পারবো না, জনগণ তো এটা মানবে না। তখন দাদারা যদি দেয় আপনি নিবেন, আমাদের কোনো আপত্তি নেই। আচ্ছা, এবার আসেন পাকিস্তানের কথা। তাকেও বলতে হবে যে আমি তো থাইল্যান্ড থেকে, মালয়েশিয়া থেকে 50 টাকা কেজি দুধ কিনতে পারতেছি, তাহলে আপনার এখান থেকে কিনতে হচ্ছে, মানে আগে কিনা হয়েছে 100 টাকা, আপনি কমাইয়া 5 টাকা কমাইছেন 95 টাকা, আমি খুশিতে জাহাজ বিরাই দিলাম। এরকমটা জাতি মানতে চায় না, জানতেও চায় না। বাংলাদেশের মানুষ এই পরিবর্তিত পরিস্থিতিতে কথা বলার জন্য সুযোগ পেয়েছে। যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যারা বন্দুকের মুখ থেকে ফেরত এসেছে, সবাই এই মর্মতাটা বুঝবে। এবং সমষ্টিগত জনগণই রাস্তায় নেমেছে বিদায় এত বড় একটা শক্তি বাংলাদেশের ইতিহাসে শাখা চৌধুরীর ফাঁসি হবে কেউ ভাবে নাই। এই আওয়ামী লীগ সরকার এই দেশ থেকে চলে যাবে বাংলার ইতিহাসে কেউ ভাবছে কিনা আমার জানা নেই, তবে আমরা কেউ ভাবতে পারি নাই। তো এতগুলো রক্ত, এতগুলো জীবনের বিনিময়ে যে পরিবর্তিত পরিস্থিতিতে এসেছে, যাহা কিছু রটে কিছু না কিছু বটে। আবার এই কথা সত্য, যাহা মানুষ যতটা বাড়াইয়া বলে আসলে ততটা নয়। তো আপনি যদি 2 2 4 মিলান দেখতে পারবেন। আজকে সার্জিস একটা স্ট্যাটাস দিল যে খোদার কসম, আল্লাহর কসম, যে একটা টাকা আমার নামে কোনো দুর্নীতি নাই, আমি কোনো বাণিজ্য করি নাই। তাহলে যে প্রফেসর ইউনূস সাহেব বলল যে মাস্টার মাইন্ড, আবার আরেকজন বলল যে শেখ হাসিনা না নামলে আর্মস নামাইতাম, অস্ত্র নামাইতাম। এই কথা তো সাধারণ মানুষ বলতে পারবে না, কেননা পকেটে টাকা থাকলে না আপনার ভাব বাড়বে, অস্ত্র না থাকলে এই কথা বলে কোত্থেকে? আমার কথাটা পরিষ্কার, আমরা যেহেতু একটা অলাভজনক অরাজনৈতিক প্রতিষ্ঠান থেকে আগাচ্ছি, রাজনীতি আমাদের এখানে জিরো। যদি কেউ রাজনীতি করে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে বানানোর চেষ্টা করে, আমাদের এখানে ন্যায়পাল থাকবেন। আমরা যেমন ডক্টর সলিমুল্লাহ খান স্যারকে দাওয়াত দিচ্ছি, তারপরে এই যে দুদকের চেয়ারম্যান ছিলেন বদিউর রহমান স্যারকে দাওয়াত দিচ্ছি, আবদুল্লাহ স্যারকে দাওয়াত দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে অনেক সাংবাদিকদের সাথে কথা হচ্ছে, ওনাদের নাম্বার খুঁজে দেন। যেহেতু আমাদের প্রতিষ্ঠানটা জনগণের সমষ্টিগত পেশাজীবী মানুষের প্রতিষ্ঠান, আমরা বলতে চাই যে সাধারণ মানুষের ভাবনাকে মূল্যায়ন করেন। আপনাদের উচিত ছিল 8টা বিভাগ থেকে 8 জন উপদেষ্টা করা এবং উপদেষ্টা মহোদয়দেরকে 3 মাসের জন্য নিয়োগ দেওয়া, যে 3 মাসে আপনি গবেষণামূলক কী উন্নতি করতে পারছেন, মানুষের মতামতকে কতটুকু গুরুত্ব দিয়েছেন, এইগুলোর উপরে ভিত্তি করে আপনাকে এক্সটেনশন দেওয়া হবে। চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার দরকার ছিল। যদি তাই না হয়, যে কথাটা বলতে চাচ্ছিলাম, তার মানে এই যে মাস্টার মাইন্ড, তার মানে বুশ কী বলে, ট্রাম্প সাহেব ক্ষমতায় এসে বলেছিলেন আমেরিকা থেকে কত টাকা কোন অ্যাকাউন্টে বাংলাদেশে গিয়েছে হিসাব তার কাছে আছে। তার মানে আমরা কেটে ধরে নিব যে বিভিন্ন এনজিওর মাধ্যমে এদেশে শত কোটি কোটি টাকা আগে থেকে খরচ করা হয়েছে এই বিপ্লবের জন্য, যেখানে সাধারণ মানুষকে বলির পাঠা বানানো হয়েছে। করেছেন সেটা একদিন না একদিন অবশ্যই বিচার হবে এই মাটিতে, যদি অন্যায় কিছু করে থাকেন। এখনও যারা হাসপাতালে কাতরাচ্ছে, গরু বেঁচে চিকিৎসা করতেছে, তার মানে বিগত 53 বছর ধরে এই দেশে আসলে যারা দেশ পরিচালনা করেছেন তার প্রায় সমষ্টিগতকেই এদেশের সাধারণ মানুষ আর বিশ্বাস করতে পারছে না। যতবার বিশ্বাস করেছে ততবার ঠকেছে। এখন একটা সময় এসেছে, ওই বনসাই বানাইয়া বটগাছকে আর ছোট বানাইয়া রাখার দিন প্রায় শেষ হয়ে গেছে। এখন মানুষ মরতে শিখেছে। একবার 71-এ মরতে শিখেছিল, আবার জুলাইয়ে মরতে শিখেছে। এই তাজা প্রাণ, তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে বাংলার মাটিতে মানুষকে জীবন দেওয়া আবার নতুন করে শিখিয়েছে। সুতরাং বর্তমান সরকারকে অনুরোধ করব, উপদেষ্টা পরিষদে যারা অকর্মা, যাদের দ্বারা এই জাতির কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা নেই, এটা তো পরীক্ষিত, বিগত সময়ে যারা কিছুই করতে পারেন নাই, এটা কাটছাট করেন, যোগ্যতাদের সুযোগ দেন, মানুষের মতামতকে সুযোগ দেন, জনগণের মতামতকে সুযোগ দেন, এবং ভারত পাকিস্তানের যে যুদ্ধের সম্ভাবনা আছে সামনে,
এখান থেকে বাংলাদেশের মানুষকে কোন কায়দায় রক্ষা করবেন, কোন আন্তর্জাতিক গবেষণামূলক কূটনীতি চালাবেন, সেটা এদেশের সাধারণ মানুষদের মধ্য থেকে যারা অধিকতর যোগ্য ও যোগ্যতা সম্পন্ন তাদের সাথে বসুন। এখন তার বিরোধী দল নাই। ভারতে সরকার দল পাকিস্তানের যুদ্ধের ব্যাপারে ডাক দিছে, সমস্ত বিরোধী দল একমত, আইসা সালাম দিছে যে হ্যাঁ আমরা আপনাদের সাথে একমত, পাকিস্তানের সাথে যুদ্ধ করলে আমাদের কোনো আপত্তি নেই। তো বর্তমান সরকারের তো বিরোধী দল নাই, তাহলে বর্তমান সরকারের উপদেষ্টাদের উচিত কি, এদেশে যারা অধিকতর যোগ্যতা সম্পন্নদের মধ্যে উচ্চতর যোগ্য গ্রহণযোগ্য ব্যক্তি আছে, হ্যাঁ, বিভিন্ন জেলা থেকে বিভাগ থেকে, ওনাদেরকে ডেকে নিয়ে এসে বসেন। বাংলাদেশে আগামী যে কদিন আপনারা ক্ষমতায় আছেন, জনসাধারণ কি চায়, কিভাবে দেশটা চালাইলে এদেশের মানুষ এই দুবেলা ঠিকমতো খেতে পারবে, এদেশের মানুষের জীবন চলার পথ সহজ হবে এবং নিরাপদে থাকতে পারবে। সেক্ষেত্রে আমাদের প্রস্তাব ছিল যে অন্তত আপনি শুরু করেন, বাংলাদেশে 68,000 গ্রাম আছে, 68,000 × 5 ফ্রেশ নতুন পুলিশ নিয়োগ দেন, নতুন পুরাতন মিলাইয়া প্রত্যেকটা গ্রামে গ্রামে দিয়ে দেন 5 জন করে, এবং গ্রামগুলোতে রপ্তানিমুখী কৃষি প্রকল্প গড়ে তুলুন এবং সর্বোচ্চ যোগাযোগ ব্যবস্থা, রেল লাইন, যেমন রাজশাহীর পত্নীতলায় আছে চুনামাটি, ময়মনসিংহের বিজয়পুরে আছে চুনামাটি, দুর্গাপুরের বালি, এখন যারা বিল্ডিং কনস্ট্রাকশন করেন বা বালি কিনেন, এবং মোটামুটি সবাই জানেন আগে ছিল সিলেটের সিলেকশন সেন্ট, এখন দুর্গাপুরের বালি আরও উন্নত। দুর্গাপুর থেকে এই বালি আসার জন্য দুর্গাপুর থেকে ঢাকা বিভিন্ন বিভাগীয় শহরে যে পরিমাণ লোডেড বা ট্রাক ইউজ করা হয়, সড়কপথ শেষ। আমরা এর আগে মানববন্ধন করেছি, গণসংযোগ করেছি, গণস্বাক্ষর নিয়েছি, চিঠি দিয়েছি, কোনো পাত্তা নাই, সব কিছু ব্যস্ত চলে যাচ্ছে। আমরা বলতে চাচ্ছি সারা বাংলাদেশে, শুধু আমাদের অঞ্চল বলে কথা নয়, যে সমস্ত জায়গায় খনিজ সম্পদ আছে, একেবারে খনিজ সম্পদের পয়েন্ট পর্যন্ত রেললাইন বর্ধিত করেন, কৃষি প্রকল্প করেন, নিরাপত্তার উপরে খরচ করেন এবং সাধারণ মানুষ যেভাবে চায় সেইভাবে এই কটা দিন দেশটা পরিচালনা করেন। যদি আপনাদের কোনো খারাপ উদ্দেশ্য না থাকে, আর যদি ভালো উদ্দেশ্য থাকে, তাহলে দেখবেন সাধারণ মানুষ কিন্তু সাপোর্ট দিচ্ছে দেখে এখনও আপনারা বসে আছেন। আর আমরা বিগত সময়ে প্রায় 100 জনের নাম দিয়েছিলাম উপদেষ্টা মহোদয়ের পরিষদে, তার মধ্যে আবদুল্লাহ আবু সাইদ সাহেব ছিলেন। তো এখন অনেকেই বলাবলি করছেন যে প্রফেসর ইউনূস সাহেবের মতো লোক যদি এই পরিবর্তিত পরিস্থিতিতে ক্ষমতা না নিতেন, তাহলে গৃহযুদ্ধ লেগে যেত, এটা হয়তো সেটা হয়তো। ধরে নিলাম কথাটা সত্য, বাস্তব, আন্তর্জাতিক মহল তার সাথে আছে, কিন্তু আন্তর্জাতিক মহল আমাদেরকে গরিবের ভাবি ডাকে, গরিবের বউ সবার ভাবি। আসলে আমরা গরিব জাতি, তো এই জন্য সবাই আমাদেরকে ভাবির মতো আচরণ করছে। এই ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার আগেও আমেরিকারা, বিভিন্ন দেশরা হাজার হাজার ডলার দিয়েছে এই দেশে মুসলমানদের খ্রিস্টান বানানোর জন্য, ওই আপনার নানান চ্যারিটি ফার্মে দিছে। এটা তাদের একটা প্র্যাকটিস, তারা দিয়েই থাকে। ওই ভিক্ষাবৃত্তি বাদ দেন, এদেশে সোনার ফসল হয়, শুধু পাচার বন্ধ করে দেন, দালালি বন্ধ করে দেন। এদেশে যে পরিমাণ মানুষ আছে, যে পরিমাণ 8 থেকে 80 বছরের মানুষও কর্ম করে খায়, সুতরাং এদেশে ভাতের অভাব হবে না, কাপড়ের অভাব হবে না। সারা বিশ্বের কোনো দেশ ঋণ নিয়ে উন্নতি করে না, এই কথা আমি বহুবার বলেছি। এটা আপনারা স্টাডি করে দেখেন, গবেষণা করে দেখেন। সারা বছরে যা ইনকাম হয় ওইটাকে যদি আবার বিনিয়োগ করতে পারেন, ঋণ মিন না থাকে, তাহলে আসলে কোনো প্রয়োজন নাই ওই সহযোগিতা চাওয়ার, টাই পরে ভিক্ষা করে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা মনে করি এই মানব সম্পদ এর একটা বিশাল সম্পদ। এই দেশের মানুষের স্ট্যামিনা, শক্তি এমনিতেই বেশি, নাহলে 90 বছরের মানুষও আপনার এখনও হাতে কলমে কাজ করতে পারে, এদিক থেকে 8 বছরের বাচ্চাটাও কাজ করে। যাই হোক, 14 মিনিট 22 সেকেন্ড হয়ে গেছে, ঠিক 15 মিনিটে শেষ করে দিব। আমরা অনুরোধ করব কিভাবে সকলের জন্য নিরাপদ ও সুন্দর বাংলাদেশের জন্য গঠনমূলক আলোচনা করা যায়, সেইভাবে আলোচনা করে জনগণের মেধা, বুদ্ধি, গবেষণাকে মূল্য দেন। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। যারা শুনছেন এবং যারা শুনবেন সবার জন্য ভুল ত্রুটি ক্ষমা, লিখে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
ঠিক 15 মিনিটে শেষ করে দিলাম।